বছর সাথে হতে চলল কলকাতা ছেড়ে অন্য রাজ্যের বাসিন্দা। এখন বছরে এক দুবার নিজের রাজ্যে অতিথি হয়ে আসি, আর তখন নিজেদের পছন্দের জায়গাগুলো ঘুরে ঘুরে খাবার খাওয়া, পছন্দের মানুষগুলোর সাথে সময় কাটানোর অল্প বিস্তর সুযোগ হয়। তাও অনেক সময় হয়ে ওঠে না একাধিকবার। এরকমই একটা দিন এবারে প্রায় বছর 10 পরে কলেজ স্ট্রিটে গিয়ে স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে হারিয়ে গেছিলাম। সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ক্লাসরুমের ভিতর, ক্লাসের পর গেটের পাশে চায়ের দোকান বা কফি হাউস, কখনো বা বসন্ত কেবিনে বসে আড্ডা, কখনো বা কলেজ স্কোয়ারে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা, বই পড়ার অলিগলিতে হেঁটে বেড়ানো, সাজিয়ে রাখা পুরনো বইয়ের থাকে হঠাৎ করে বইয়ে চোখ আটকে যাওয়া, মাঝে মাঝে মন খারাপের টানে বাড়ি ফেরার ট্রেনটা হেলায় ছেড়ে দিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বসে থাকা, কিংবা নন্দন চত্বরে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া। সেই সব স্মৃতিচারণ করতে করতে এবারে হেঁটে বেড়াচ্ছিলাম কলেজ স্ট্রিটের গলিতে, আর আমার সাথে ছিল দীপা আর রিয়া। বই পড়ার আনাচে কানাচে ঘুরে বেড়ানোর গল্প নিয়ে আর সেই স্মৃতির মন্থন নিয়েই আজকের ব্লগটি। ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়, না হলে সময় গেলে তার সাধন হয় না। কথাটা আমি এখন বললেও মহামনীষীরা অনেক আগেই বলে গিয়েছেন। ছাত্র জীবনে কথাটা অনেক দেরিতে অনুধাবন করেছিলাম। ফলস্বরূপ একটা সময় দাঁড়িয়ে মনে হতে লাগলো এই শহরে আমার কিচ্ছু হবে না, অথচ এই শহর জুড়েই ছিল যত ভাবনা চিন্তা। যাই হোক, ভিন রাজ্যে পাড়ি জমালাম, পরিযায়ী পাখির মতো বসতি গড়ে তুললেও মনের মধ্যে কিন্তু নিজের শহরটা মেঘে ঢাকা চাঁদের মতো হাতছানি দিতে থাকে। পুরী থেকে ফেরার পর বাড়িতে কিছুটা সময় কাটিয়ে আর অফিসের কাজ মিটিয়ে দিন গুনছিলাম ব্যাঙ্গালোরে ফেরার জন্য। হঠাৎ মনে হলো একটু কলেজ স্ট্রিট ঘুরে আসি না, যদি ইউনিভার্সিটিতে ঢুকতে পারি। বছর 10 পরে আমাদের সেই ডিপার্টমেন্টের সামনে গিয়ে একবার ঘুরে আসতে ইচ্ছে করছিল, কিন্তু আইডি কার্ড ছাড়া সেটা সম্ভব হয়নি যদিও। যাই হোক, আর আমার আজকের এই স্মৃতিচারণের গল্পে সঙ্গী হয়ে আমার সাথে গেছিল গিন্নি আর শালি। একটু সকাল সকাল পৌঁছে গেছিলাম আমরা, তখনও ব্যস্ততা পুরোপুরি ফুটপাতগুলোকে গ্রাস করে উঠতে পারেনি। বইগুলোকে সবে পেতে রাখা হয়েছে মাটিতে, আড়মোড়া ভাঙতে ভাঙতে রোদ পোহাচ্ছে। যাতায়াতের পথে হয়তো কারো কারো ইতিমধ্যে কোনো না কোনো বইয়ে চোখ আটকে গেছে। কেউ কেউ তো কাজ ভুলে বইয়ের পাতায় হালকা ভারী গন্ধে ডুবে গিয়েছেন। অবশ্য এরকম সকালেই বা আরও একটু আগেই হয়তো আমি আসতাম সকালে ক্লাস থাকলে। দমদম থেকে মেট্রো ধরে সেন্ট্রাল নামতাম, একদম শেষের কামরাতে শেষের দরজায় দাঁড়াতাম। মেট্রো থেকে নেমেই সিঁড়ি ধরে ছুটতে গিয়ে কেএমসির গা ঘেঁষা ফুটপাত। সব কিছু আজও একই আছে, শুধু সময় আর মানুষগুলো বদলেছে এই 10 বছরে। ইউনিভার্সিটিতে পড়ার আগে টুকটাক বই কিনতে এসেছি বই কি এই বই পাড়ায়, তবে এখানকার ছাত্র থাকার সুবাদে সেটা অন্যরকম নেশা হয়ে দাঁড়িয়েছিল। যাতায়াতের পথে দাঁড়িয়ে বই টই দেখতাম, বই পড়তাম, বই নিয়ে দোকানদারের সাথে কত রকম গল্প করতাম, বই কিনতামও। আজ ভীষণভাবে মিস করছি। হার্ডিঞ্জ বিল্ডিংয়ের মাথায় পুরনো কাঠের বেঞ্চের বড় বড় জানলা, আর তার থেকে বড় দরজা সেই ঘর। ভিতর থেকে যেন ডাকছে একবার অন্তত ঘুরে আসার জন্য। সেটা এবার আর হয়ে উঠল না। পরের বার আমার পুরনো আই কার্ডটা ঠিক নিয়ে আসবো খুঁজে। যাই হোক, এখন আর বুক ভারী করব না। এত বছর বাদ যেদিকটাতে এলাম, সবসময় স্মৃতি তুমি বেদনার এরকম নাই বা হলো। ইউনিভার্সিটি লাইফের স্মৃতিগুলো ডোপামিন সরবরাহ করেছে সর্বদা, তাই স্মৃতিচারণ করে উৎফুল্ল থাকা পড়ে। কি নেই আজ আর তা ভেবে হাহুতাশ নাই বা করলাম। যা কিছু ভালো ছিল তাই রোমন্থন করে মন ভালো করা যাক।
ইউনিভার্সিটি ঢোকার মেন গেটের ঠিক বাঁদিকে বিল্ডিংয়ের গা ঘেঁষে একটা ছোট্ট চায়ের দোকান। 10 বছর পরে এসেও যে এই দোকানটা থাকবে সেটা আমার ভাবনার বাইরে ছিল। এখানে কত আড্ডা দিয়েছে এক সময়, বিশেষ করে ঋতব্রত স্যার এবং সৌমেন স্যারের ক্লাসের পর। বাড়ি ফেরার তাড়া থাকলেও এখানে আড্ডা দেওয়া ছেড়ে যেতে মন চাইতো না। আমি না হয় বসিরহাট থেকে আসতাম, কেউ কেউ আন্দুল বজবজ থেকে আসতো, কিন্তু এক বন্ধু সুদূর বোলপুর গুসকরা থেকে রোজ আসতো ক্লাস করার জন্য। সৌমেনদা দারুণ মানুষ, ওনার সাথেও বহু বছর দেখা হয় না। একটা দাবি ছিল, ক্লাসের মধ্যে যতক্ষণ আছি ঠিক ততক্ষণই স্যার বলতে পারবো, ক্লাস থেকে বেরোলে দাদা বলতে হবে। খুব ভালোবাসতেন আমায়। স্কুল কলেজের লাইফটা একরকম আর ইউনিভার্সিটি লাইফটা আরেক রকম। স্কুলে যে বন্ধুর সংখ্যা থাকে কলেজে উঠে তার অর্ধেক হয়ে যায়, আর কলেজ লাইফের শেষে এসে তা দাঁড়ায় 10 ভাগে 2 বা 1 ভাগে গিয়ে। ইউনিভার্সিটির ব্যাপারটা কিন্তু অন্যরকম। সকলেই ম্যাচিউরড, কোনো এক্সপেকটেশন নেই, জীবনের অন্য পর্যায়ে সবাই, তাই এই বন্ধুত্বটাও অন্যরকম। আমি খেজুর আলাপের কথা বলছি না বা ওই প্রসঙ্গে যাচ্ছি না, ওটা পুরোটাই অন্য জিনিস। আবার বন্ধুত্বের সংজ্ঞাটাও কিন্তু ব্যক্তি বিশেষে ভিন্ন হতেই পারে। যাই হোক, দোকানটির সামনে এসে আরও কত কিছু স্মৃতি মাথায় ঘুরপাক খেতে লাগলো। তাই একটু বসে চা খেলাম, বাটার টোস্ট খেলাম। আমি জানি না সেই দোকানটাই এটি কিনা, নাকি কোভিডের হানায় সব কিছু হারিয়ে আবার নতুন মালিকানা এসেছে, কিংবা হতে পারে মানুষ দোকান দুটোই বদলেছে। শুধু জানি জায়গাটা সেই এক। কত কিছু সাক্ষী যে হয়ে রয়েছে এই কলেজ স্ট্রিট আর এই পুরানো ইউনিভার্সিটি বিল্ডিংটা। এখানে এসে আমার সেই পুরনো বাতিক। বই দেখলেই হাত চুলকায় বই কেনার জন্য। কেন জানি না, আমার বরাবরই পুরানো বইগুলো কিনতে এবং পড়তে একটু বেশিই ভালো লাগে। এর ভেতরে একটা অন্যরকম গন্ধ থাকে। এই কলেজ স্ট্রিটে কিছু কিছু পুরানো বই খুললেই প্রথম পাতায় কিছু একটা লেখা থাকে। কেউ ভালোবেসে তার প্রিয় মানুষটাকে বা আদরের স্নেহভাজনকে বইগুলো উপহার হিসেবে দিয়েছিল। আচ্ছা, এগুলো মানুষ বিক্রি করে দেয় কি জানি, হয়তো অন্য কোনো অজানা কারণ যা আমার ভাবনার বাইরে, তার জন্য সেগুলো এখানে এসে পড়েছে। অবশ্য তার জন্য তো আরও মানুষ সেটা নিয়ে পড়তে পারছে। দমদম এবং ব্যারাকপুরের সেনা ছাউনির সাথে ফোর্ট উইলিয়ামের যোগাযোগ ব্যবস্থা আরও ভালো করার জন্য তৈরি হয় এই রাস্তা। পরবর্তীতে এই রাস্তার দুপাশে গড়ে ওঠে হিন্দু স্কুল এবং হিন্দু কলেজ। কলকাতা বিশ্ববিদ্যালয় আরও অনেক পরে। স্বভাবতই কলেজের গা ঘেঁষে রাস্তা, তাই কলেজ স্ট্রিট নামটাই জনপ্রিয়তা পায়। ভাবা যায় এশিয়ার সর্ববৃহৎ পুরানো বইয়ের দোকান, আর এখানেই ছিল এক সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বইয়ের দোকান। কলেজ স্ট্রিট মানেই বইপাড়া। পুরানো দুষ্প্রাপ্য বই থেকে শুরু করে সিলেবাসের পাঠ্য বই, কত কত প্রকাশনী রয়েছে এখানে। অনেক পুরানো বইগুলো রাস্তার ধারের দোকান থেকে কিনে পড়তে খুব ভালো লাগে। কেউ উপহার হিসেবে বই দিলে আরও ভালো লাগে। নতুন বই কিনে পড়ি না তা নয়, ইউনিভার্সিটিতেই আমাদের ডিপার্টমেন্টে স্যারের লেখা বইগুলো পড়ি। কল্লোল লাহিড়ী, ওনার লেখা গোরা নকশাল, বাবার ইয়াশিকা ক্যামেরা, ঘুমিয়ে পড়ার আগে, এগুলো পড়েছি। আর ইন্দুবালা ভাতের হোটেল বইটার কথা না বললেই নয়। ডিপার্টমেন্টে বেশ কিছু গেস্ট লেকচারারও ছিলেন, আর প্রতিটা ক্লাসের মাঝে খানিকটা ফাঁকা সময় থাকতো। এই ফাঁকা সময়গুলোতে আমরা বাইরে খাওয়া দাওয়া করতে বা ব্যালকনিতে আড্ডা দিতে, ক্যান্টিনে খেতে খেতে আড্ডা দিতে, বা গলিতে বেরিয়ে রাস্তার গা ঘেঁষে সাজিয়ে রাখা বইগুলো হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে খুব ভালোবাসতাম। আর কোনো দিন ক্লাসগুলো তাড়াতাড়ি হয়ে গেলে বা শেষের দিকে কোনো ক্লাস ক্যান্সেল হয়ে গেলে এক ছুটে কফি হাউসের দোতলায়। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে দরজা দিয়ে ঢুকেই 2 জানলার মাঝখানের টেবিল। এবারে গিয়ে দেখলাম কোনায় একটা কাউন্টারও বসিয়েছে। আমরা যখন যেতাম তখন তো ইউপিআই বা অনলাইন পেমেন্টের চল সেভাবে শুরু হয়নি বললেই চলে।
তাই গিন্নি আর শালিকে নিয়েই ঢুকে পড়লাম কফি হাউস। কেরালা, ব্যাঙ্গালোর বা কলকাতারই বালিগঞ্জ বা রাজারহাটের কফি হাউসেও গেছি, কিন্তু বুকে হাত রেখে বলছি আমার কাছে আজও এই অ্যালবার্ট হল আলবাত সেরা। বেরোজগারের ছাত্র জীবনে ইনফিউশন আর অনিয়ন পকোড়া, মাঝে মাঝে হট কফি, আর যার যেরকম মন চায় কেউ বাটার টোস্ট অর্ডার চলতো। আর বসে বসে কাটিয়ে দিতাম এক নিমেষেই 2 ঘন্টা, বা যতক্ষণ না বাড়ি ফেরার ট্রেনের সময় হচ্ছে। পরিবেশটা আজও আগের মতোই আছে। ঢুকেই গম গম ভারী একটা প্রতিধ্বনি চারিদিকে, আর সেই সাথে কাপ প্লেটের টুকটাক আওয়াজ। এটাই কিন্তু এই কফি হাউসের স্পেশালিটি। নিজের টেবিলে যে বা যারা সাথে বসে আছে শুধু সেই কথোপকথনেই মনটা থাকে, অন্যদিক থেকে শুধু গম গম আওয়াজটাই মাথায় আসে। আমরা ইউনিভার্সিটি থেকে এখানে এসে ব্রেকে আড্ডা মারতাম, কি ক্লাসের পর আড্ডা মারতাম, তুমি এসে কাজ করছো আমার সাথে এসে। কি আর করা যাবে, গিন্নির অফিস এখন আর আমার রাতে, এখান থেকে ঘুরে আবার রাতে গিয়ে অফিস করতে হবে আমায়। তাই গিন্নির কাজের সময় আমি আর কিছু বললাম না। হাতে অল্প কটা দিন আছে, এভাবেই দুজন মিলেমিশে ঘোরাঘুরি করে চলেছি। এক প্লেট অনিয়ন পকোড়া অর্ডার করেছিলাম, আর সাথে একটা হট কফি, একটা কোল্ড কফি। ওদের আগে থেকে বলে রেখেছিলাম যে একটু কম কম খাবো এখানে, বাইরে আজ লাঞ্চ করব না, কিন্তু এরপরে আরও 3টে জায়গা আছে আজকের লিস্টে। জানি না সব জায়গায় গিয়ে পারবো কি না, তো সেই জন্য অল্পের উপর দিয়ে অর্ডারটা রেখেছিলাম আমরা। দীপা কাজের সাথে সাথে আমাদের সাথে গল্প করছিল, আর আমি আমার পুরনো ইউনিভার্সিটির গল্পগুলো করে করে ওদের মাথা খাচ্ছিলাম। দীপা অবশ্য এসব গল্প শুনেই আসছে আমার কাছে। রিয়া এবার একটু বেশি এক্সাইটেড ছিল কফি হাউস নিয়ে। এর আগে অবশ্য আমাদের সাথে গেছিল রাজারহাটে কফি হাউসে। কফি হাউসে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আর একবার পরিক্রমা করার জন্য। বই কেনা শেষ হয়নি যে, এখানে কখনো আগে থেকে ঠিক করে আসিনি যে কী বই কিনবো। ঘুরতে ঘুরতে সাজিয়ে রাখা বইগুলো থেকে হাতে তুলে নিয়ে পাতা উল্টে দেখতে দেখতে কিনে ফেলি। আগে তো দাঁড়িয়ে 5-10 পৃষ্ঠা ওখানেই পড়ে ফেলতাম। একটা দোকানে সুন্দর সুন্দর বুকমার্ক ঝোলানো দেখে গিন্নির খুব ভালো লাগলো, কিনে নিলাম দুজন কয়েকটা। তবে অবাক হলাম এটা দেখে যে হাঁটতে হাঁটতে ডাক ব্যাগের মোড়ের দিকে গেলাম। ভাবলাম দীপা এই বলবে চলো ইন্ডিয়ান সিল্ক হাউস বা আদিন মোহিনীমোহনটা ঘুরেই আসি, কিন্তু আমায় অবাক করে ওদিক থেকে ফিরিয়ে নিয়ে বলল ওকেও কিছু বই কিনে দিতে হবে। তবে একটা কথা, কলেজ স্ট্রিট মানেই কিন্তু শুধু কফি হাউস নয়। এখানে আড্ডা দিতাম আমরা, তবে ইউনিভার্সিটি ক্যান্টিন আর ক্লাসরুমের সামনের ব্যালকনি বা ছাদ বেশি প্রিয় ছিল আমাদের। ক্যান্টিনের চা আর ডিমের টেবিল ধরা বাঁধা ছিল সকালবেলা। মেট্রোতে সেন্ট্রাল হয়ে যাওয়া আসা করতাম, তবে মাঝে মাঝে সূর্য সেন স্ট্রিট বা আমহার স্ট্রিট ধরে হেঁটে শিয়ালদা চলে যেতাম। আবার কখনো আদি মোহিনীমোহনের সামনে থেকে অটোতে চেপে। তবে হেঁটে যাওয়ার পথে শেষ বিকেলের দিকে রাস্তার ধারে বেশ কয়েকটা পুরানো কচুরি, ফুলুরি, সিঙ্গাড়ার দোকান পড়তো। যাওয়ার পথে 2টো ফুলুরি বা ক্লাব কচুরি, তারপর একটা অমৃতি, তারপরে আবার হাঁটা লাগানো শিয়ালদার দিকে। মাঝে মাঝে আসার সময়ও ট্রেনে সোজা শিয়ালদা চলে আসতাম। আমার ডিপার্টমেন্ট ছিল মেন বিল্ডিংয়ে, আর আমার বন্ধু সৌমাভ, ওর ডিপার্টমেন্ট ছিল ঠিক এই পুরনো বিল্ডিংটার পেছনে নতুন করে তৈরি বিল্ডিংটাতে।
দুজন একসাথে এলে শিয়ালদায় নামতাম। নেমে এমজি রোড ফ্লাইওভারের ঠিক নিচে বৈঠকখানা লেনের ওখানে একটা পাইস হোটেল ছিল, ওখানে দুজন খাওয়া দাওয়া করতাম দারুণভাবে, মন ও পেট ভরে। কারণ সচরাচর সকাল 8টার দিকে ট্রেন ধরতাম আমরা, বেশিরভাগ সময় না খেয়ে বাড়ি থেকে ছুটতাম ট্রেনের টাইম হয়ে গেলে। কিন্তু সেই হোটেলটার নাম কিছুতেই মনে করতে পারছি না। একটা পুরনো বাড়ি, তার নিচতলায় ছিল হোটেলটা, পাঁচিল দিয়ে ঘেরা ছোট্ট উঠোন, আর মেন এন্ট্রান্স বলতে একটা পুরনো কাঠের দরজা। অনেক হাঁটাহাঁটি হলো, খিদেও পেয়েছে, শুধু স্মৃতির গল্পে তো আর পেট ভরবে না। এবারে ওদেরকে নিয়ে গেলাম কলেজ স্কোয়ারের দিকে। মেন গেট বন্ধ ছিল, তাই আবার ঘুরে হিন্দি স্কুলের পাশের কর্নার গেট দিয়ে গেলাম। এখানে ওয়াইএমসিএ ক্যান্টিন, এখানেই কিছু খাবো ঠিক করলাম। আগে আমরাও এখানে প্রচুর খেয়েছি, কম টাকায় চিকেন স্টু বা একটু বিলাসিতা করে একটা মাটন স্টু, আর সাথে বাটার টোস্ট, ব্যাস পেট ভরে যেত। কলেজ স্কোয়ারটা যে শুধু আমার মেমোরি তা নয়, দীপা এবং রিয়ার সাথেও কানেক্টেড। আমার শ্বশুরমশাই ওনার ছাত্র জীবনে এখানে সাঁতার কাটতেন শুনেছি। এক্স্যাক্টলি কোন সুইমিং ক্লাব সেটা এই মুহূর্তে মনে পড়ছে না, আর এখানেই উনি থাকতেন আমহার্স্ট স্ট্রিটের কাছে। এই দিন নিয়েছিলাম একটা ঘুগনি, একটা চিকেন স্টু আর একটা ভেজ স্টু। ঘুগনিটা দীপের ভীষণ ভালো লেগেছিল, রিয়াকেও টেস্ট করানো হলো, ও গিয়ে আবার একটা ঘুগনি নিয়ে এলো। এখানেই আমাদের পেট ভরে গেছিল অনেকটা। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা কিছুক্ষণ কলেজ স্কোয়ারে দাঁড়িয়ে বিকেলে সূর্য ঢলে যাওয়ার অপেক্ষা করতে লাগলাম। এবার এখান থেকে বেরোনোর পালা। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট দিকে এগোলাম, যে দিকটাতে ঋষি অরবিন্দর বাড়ি ব্যাপটিস্ট মিশন রয়েছে। ক্রিসমাস পরেই আমরা গেছিলাম, আর যেহেতু ব্যাপটিস্ট মিশন রয়েছে, পুরো রাস্তাটা আলো দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল ক্রিসমাস উপলক্ষে। কলেজ স্কোয়ার থেকে বেরিয়েই ওখানে কিছু ছবি আঁকার সরঞ্জামের দোকানপাট ছিল, তো সেটা দীপার চোখে পড়লো। আর ওখানে যা জিনিসপত্র, ছোটোখাটো জিনিসপত্র, সেগুলো ব্যাঙ্গালোরে তার ডাবল কি তার বেশি দাম। তাই হাতের কাছে যখন পেলো, দীপা কিছু কেনাকাটি করে নিল। আর এরপর আমরা এগোলাম প্যারামাউন্ট শরবতের দিকে। সত্যি বলতে ইউনিভার্সিটি পড়াকালীন মাত্র 1 কি 2 বার এখানে এসেছি, কারণ জায়গাটা অনেক নাম শুনেছিলাম তাই আসা। তা ভাবলাম ওদেরকেও নিয়ে যাই, যদি নতুনত্ব কিছু মনে হয়। দোকানটা সত্যি অনেক পুরনো এবং অনেক বিখ্যাত মানুষজন এখানে এসেছেন শরবত খেতে। তবে শরবত খেয়ে ওদের খারাপ লাগেনি। ডাব শরবত আর একটা গ্রিন ম্যাঙ্গো। শীতকাল, তবু অনেকটা হাঁটাহাঁটির পর ঠান্ডা শরবত ভালোই লাগছিল খেতে। আমরা অর্ডার করেছিলাম ডাবের শরবত আর গ্রিন ম্যাঙ্গো ক্রিম লস্যি। প্রসঙ্গত বলে রাখি, এখানে কিন্তু আজও পেমেন্ট মোড অনলি ক্যাশ। খেয়ে দিয়ে কি বিপাকে পড়েছিলাম। অনেক খোঁজাখুঁজির পর দীপার পার্সের কোনায় পড়ে থাকা একটা 500 টাকার নোটই আমাদের বাঁচিয়েছিল। এরপর একটু ইচ্ছে ছিল বসন্ত কেবিনেও যাব, কিন্তু হাতে আর একদম সময় ছিল না। এখানেই 5:30 বেজে গেছিল, 7টা থেকে অফিসে বসতে হবে। তাই ভাবলাম কিছু স্মৃতি মনের মধ্যেই তোলা থাক। এরপর যদি কোনোদিন সুযোগ হয়, ইউনিভার্সিটির পুরনো বন্ধুদের সাথে দেখা করে বাকিটা উগড়ে দেব।
তাই ছুটতে লাগলাম মেট্রো স্টেশনের দিকে। ফুটপাতের কিছু কিছু বইয়ের দোকান তখন গোটানো শুরু হচ্ছে সবে। মনে হতে লাগলো আবার কবে আসবো এখানে। ভিন রাজ্যে বসতি, নিজের জায়গার টান, তার মাঝে দোটানার একটা অনুর্বর আকাঙ্ক্ষা, কবে আবার পুরোপুরি নিজের জায়গায় ফিরব। সে যাই হোক, আমার বাড়িতে নোটে গাছ নেই, তাই মুড়লো কিনা জানি না, তবে আজকের গল্পটা এখানেই ফুরোলো। নতুন একটা ভ্লগে দেখা হবে। সবাই ভালো থেকো।